মিস্টেরিয়াস হরর স্টোরি ইউটিউব চ্যানেলের সমস্ত শ্রোতাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। একটা লম্বা বিরতির পর আমরা ফিরে এসেছি। আপনারা হয়তো অনেকেই অপেক্ষা করেছেন, বিলম্বের জন্য অত্যন্ত দুঃখিত। চলে আসলাম আপনাদের সামনে নতুন আরও একটি হরর স্টোরি নিয়ে। আমাদের আজকের গল্প এমার্জেন্সির কাহিনী অবলম্বনে রুম নাম্বার 13। মোর হৃদয়ের গোপন বিজন ঘরে একলা রয়েছে নীরব শয়ন পড়ে। বিশ্বাস করুন, আমাদের আজকের গল্পটা বোঝাতে এর থেকে ভালো গান আর হয় না। একটা হোটেলের কোনো গোপন বিজন ঘর নিয়েই আজকের গল্প। তবে তার ভিতরে যে থাকে প্রিয়তম টিয়তম বলে জাগানোর চেষ্টা করবেন কিনা তা আপনার ব্যক্তিগত ব্যাপার। এমার্জেন্সি রুম নম্বর 13 লেখেন আজ থেকে প্রায় 115 বছর আগে। সে সময় ইউরোপে 13 সংখ্যাটি অশুভ বলে একটা কুসংস্কার চালু ছিল। দুঃখের কথা হলো, আজ এত বছর পরেও মানুষ সেই কুসংস্কার কাটিয়ে উঠতে পারেনি। আজও বিশ্বের কিছু জায়গায় বহু হোটেলে 13 নম্বর ঘর কেউ রাখতে চায় না। আসলে মানুষ বা সংখ্যা অশুভ হতে পারে না। অশুভ হলো মানুষের মনের ভেতর লুকিয়ে থাকা অন্ধবিশ্বাস। শুনতে থাকুন এমার্জেন্সির কাহিনী অবলম্বনে 13 নম্বর ঘর। জুটল্যান্ড শহরের মধ্যে এই ভাইপার জনপদটা সবচেয়ে বেশি বিখ্যাত। আর তার থেকেও বেশি বিখ্যাত শহরের মুখ জুড়ে ছড়িয়ে থাকা প্রাচীন চার্চগুলো। শহরের ঠিক মাঝখান দিয়ে একটা লেক চলে গেছে। লেকটা ভারী সুন্দর। সব মিলিয়ে বলা যায় ছুটির দিনে বেড়াতে আসার জন্য ভাইপোর্কের থেকে বড় শহর আর হয় না। তবে এত দূর শুনে ভাববেন না আমি কোনো ভ্রমণ কাহিনী লিখতে বসেছি। ভাইপোর শহরে থাকার জন্য বেশ কিছু ভালো হোটেল আছে। প্রিসলার আর ফিনিক্সের নাম তো কম বেশি শোনাই যায়, কিন্তু আমার যে ভাইয়ের কাহিনী আপনাদের কাছে বলতে বসেছি সে উঠেছিল গোল্ডেন লয়ন নামের একটি হোটেলে। তারপর আর কোনোদিন সেই হোটেলে সে ফিরে যায়নি। বাকি গল্পটা আপনাদের বোঝার সুবিধার্থে তার জবানবন্দিতেই বলছি। 1726 সালে আগুন লেগে এই গোটা শহরের অনেকগুলো বাড়ি পুড়ে যায়। যে কটা হোটেল তারপরও দাঁড়িয়ে থাকে তার মধ্যে গোল্ডেন লয়ন অন্যতম। বাড়িটা লাল রঙের ইটের তৈরি। সামনের দিকটা লাল আর পেছনের দিকের সৌধগুলো কালচে রঙের। গোটা বাড়িটাই আর প্লাস্টার দিয়ে তৈরি। এই বাড়ির সামনে আমি যখন এসে উপস্থিত হই তখন দিগন্তের দিকে সূর্য ঢলে পড়েছে। বাড়ির ছাদের বার্নিশে একটু একটু করে মিলিয়ে আসছে রোদ। এ শহরের পুরনো বাড়ির প্রতি জানি না কেন যেন একটা টান কাজ করে আমার। মনটা খুশি হয়ে গেল। বিগত কয়েক মাস ধরে আমি ডেনমার্কের প্রাচীন চার্চগুলো নিয়ে একটু গবেষণা শুরু করেছি। ইচ্ছে আছে ম্যাগাজিনে বড় করে একটা প্রবন্ধ লিখব। ভাইপোর শহরে প্রাচীন চার্চের হাহাছড়ি। ফলে সেগুলো খতিয়ে দেখতে গেলে শহরে এসে থাকা ছাড়া আর উপায় নেই। স্থানীয় লোকজনের কাছে খোঁজ খবর করে গোল্ডেন লয়ন হোটেলের সন্ধান পাই আমি। হোটেলের ম্যানেজারটি ভারী অমায়িক মানুষ। আমি এসে একটা বড় সড়ো ঘরের খোঁজ করতে বেশ কয়েকটা ঘর তিনি আমাকে আগে থেকেই দেখিয়ে দিলেন। তার মধ্য থেকেই উপরতলার ঘরগুলো আমি প্রথমেই বাদ দিলাম।
সারাদিন কাজে থেকে ফিরে এক গাদা সিঁড়ি ডিঙোতেই মোটেই ভালো লাগবে না। 3 তলার ঘরগুলো বেশ ছোট ছোট। নিচে নেমে দোতলায় দুটো ঘরের সামনে আমি থমকে দাঁড়িয়ে পড়লাম। সত্যি এইরকম একটা ঘরই খুঁজছিলাম। আপনি এই 17 নম্বর ঘরটায় থাকতে পারেন। আপনার যেরকম রুচি তাতে এর থেকে ভালো ঘর আর হয় না। ঘরের ভিতর এক ঝলক তাকিয়ে আমার পছন্দ হলো না। বিশেষ করে ঘরের জানালাটা পাশের বাড়ির দেয়ালে প্রায় ঢাকা পড়ে গেছে। বাড়িওয়ালার দিক থেকে মুখ ফিরিয়ে বললাম, সন্ধ্যার পর ঘরটা বেশ আলো পাওয়া যাবে বলে তো মনে হচ্ছে না। না, এ ঘর চলবে না। বাকি ঘরগুলো দেখে নিয়ে ঠিক করলাম 12 বা 14 নম্বরের মধ্যে যে কোনো একটা ঘর আমার থাকার জন্য আদর্শ। দুটো ঘর থেকে রাস্তা দেখা যায় ভেবে চিনতে অবশেষে 12 নম্বর ঘরটাই ঠিক হলো। আশপাশের ঘরগুলোর মতোই এটাতেও মোট 3টা জানালা এবং 3টা একই দিকে। ঘরটা বেশ উঁচু, কোনো ফায়ার প্লেস নেই, তবে দিশাথই একটা স্টোভ আছে। একদিকে দেয়ালে একটা পৌরাণিক ছবি ঝুলছে। ডিনারের সময় হয়ে আসছিল। বেল বাজার আগেই আমি সিঁড়ি দিয়ে নিচে নামতে লাগলাম। খাবার সার্ভ হতে এখনো বেশ কিছু সময় বাকি। ভাবলাম এই সময়টুকু চারপাশের ঘরে কারা আছে সেই নিয়ে একটু খোঁজ খবর করা যেতে পারে। ডেনমার্কের এই হোটেলগুলোর নিয়ম হলো প্রত্যেকটা ঘরে যেসব ভাড়াটিয়া আছে তাদের নাম বাইরে একটা বড় ব্ল্যাকবোর্ডে লিস্ট করা থাকে। সেই লিস্টের উপর মন দিয়ে চোখ বলিয়ে নিলাম আমি। অস্বাভাবিক কিছুই নেই। অতিথিদের মধ্যে একজন আছে উকিল, নাম জেনসন, বয়স প্রায় 50-এর কাছাকাছি। এছাড়াও বাকিদের মধ্যে আছেন একজন সার্জন, একজন জার্মান আর কোপেনহেগেন থেকে আসা সরকারি আমলা। লিস্টের মধ্যে একমাত্র আশ্চর্যের ব্যাপার হলো 12 আর 14 নম্বর ঘরের মাঝে কোনো 13 নম্বর ঘর নেই। অবশ্য ডেনমার্কের অনেক হোটেলে এ বিষয়টা লক্ষ্য করেছি আমি। মন বলল 13 সংখ্যাটা অশুভ হওয়ার জন্য অনেক ভাড়াটেই আসলে এ ঘরে থাকতে চায় না, তাই খরচ বাঁচাতে তৈরি করা হয়নি ঘরটা। ঠিক করলাম পরে বাড়িওয়ালাকে জিজ্ঞেস করতে হবে ব্যাপারটা। সেদিন সমস্ত সন্ধ্যাটা বলার মতো কিছুই ঘটেনি। জামা কাপড়, বই আর কাগজপত্র গোছাতে গোছাতেই সন্ধ্যাটা চলে গেল। রাত 11টা নাগাদ আমি ঘুমানোর তোড়জোড় শুরু করলাম। দীর্ঘদিন হলো গল্পের বই পড়তে পড়তে আমার ঘুমানোর অভ্যাস। আজ বইটা খুঁজতে গিয়ে সেটা কোথাও পেলাম না। ঠিক তখনই মনে পড়ল ট্রেনে আস্তে আস্তে ওটা পড়ছিলাম। ট্রেন থেকে নেমে কোটের পকেটে রেখে দিয়েছিলাম বইটা। সেই কোটটা ঝুলছে ডাইনিং রুমের পাশের দেয়ালের হুকে। ঘর থেকে বের হয়ে ছুটে গেলাম ডাইনিং রুমের দিকে। কোটটা নিয়ে এসে দরজার হাতল ঘোরাতেই থমকে গেলাম। দরজা বন্ধ, অথচ স্পষ্ট মনে আছে খাবার সময় দরজা আমি বন্ধ করে যাইনি। তাহলে কি নিজে থেকে বন্ধ হয়ে গেছে? তাজ্জব ব্যাপার। দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করা যায় ভাবছি, ঘরের ভিতর থেকে একটা চাপা শব্দ ভেসে এলো, যেন ঘরের আসবাব ধীরে ধীরে কেউ নাড়াচ্ছে। একটু চিন্তা করতেই মাথার ভিতরে পরিষ্কার হয়ে গেল ব্যাপারটা। তাড়াহুড়োতে ভুল দরজার সামনে এসে দাঁড়িয়েছি আমি। আমার নিজের ঘরটা কি ডান দিকে নাকি বাঁ দিকে? মুখ তুলে ঘরের নম্বরটা দেখার চেষ্টা করলাম। 13 নম্বর ঘর, মানে আমার 12 নম্বর হবে বাঁ দিকে। কয়েক মিনিটের মধ্যে ঘরে ফিরে এসে বইটা পড়তে শুরু করলাম। 3-4 পাতা পড়ার পর আমার 2 চোখ জোরে ঘুম নেমে আসলো।
বইটা সরিয়ে রেখে আলো নিভিয়ে বিছানায় শুয়ে পড়তেই ধা করে মনে পড়ে গেল ব্যাপারটা। ব্ল্যাকবোর্ডে লেখার লিস্টে কোনো 13 নম্বর ঘর ছিল না। তাহলে কি ভুল দেখেছিলাম? যাকে তাই হবে। একবার মনে হলো ঘরটা হয়তো সত্যিই আছে, তবে চাকর বাকরের ঘর বা স্টোরে রুম হিসাবে ব্যবহার ফলে ব্ল্যাকবোর্ডে নাম লেখা নেই। ঘুমাতেই যাচ্ছিলাম, এমন সময় একটা অচেনা অস্বস্তি এসে চেপে ধরলো আমাকে। খোলা জানালা দিয়ে বাইরে স্ট্রিট ল্যাম্পে হলদে আলো আসছে। সেই আধো আলোতে ভরে গেছে আমাদের ঘরটা। হলদে আলোর রেখাগুলো ঘরে একটা ভৌতিক নকশা তৈরি করেছে। সাধারণত এই ধরনের আলো আধারিতে ছোট ঘরকে বড় বলে মনে হয়, কিন্তু আমার ঘরটাকে আগের থেকে ছোট মনে হচ্ছে। আরও কিছুক্ষণ এক মনে খেয়াল করতে বুঝলাম ঠিক তা নয়। ঘরটা প্রস্থে ছোট হয়েছে বটে, কিন্তু উচ্চতায় বেড়ে গেছে। না, প্রথম যখন এই ঘরে এসেছিলাম তখন সিলিংটা এত উঁচুতে ছিল না। ঘরটা কি নিজের আয়তন বদলে ফেলেছে? মাথা না ঘামিয়ে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকাল হতে খাতাপত্র নিয়ে রিক্সার কিপ চার্চে উপস্থিত হলাম। চার্চের লোকজন বেশ অমায়িক। সামান্য বোঝাতেই যাবতীয় ডকুমেন্ট আর রেলিক্স আমার হাতে তুলে দিতে দ্বিধা করলেন না তারা। সেই সব কাগজপত্রে চোখ বোলাতে বোলাতে ভারী চমকপ্রদ কিছু তথ্য উঠে এলো আমার হাতে। ডকুমেন্টের মধ্যে বিশপ জর্গ অ্যান্ড ফ্রিজ সম্পর্কে বেশ কয়েক পাতা লেখা আছে। এই ক্যাথলিক বিষয়কে নিয়ে চার্চের অন্তরম হলে বেশ কিছু স্ক্যান্ডাল নাকি চালু ছিল। শোনা যায় শহরের মধ্যে কোনো এক বাড়ির মালিক ছিলেন তিনি। সে বাড়িতে তিনি নিজে থাকতেন না, একটা ভাড়াটে বসবাস করত। কিন্তু সেই ভাড়াটেটি ঠিক সুবিধার ছিল না। নানা রকম তন্ত্রমন্ত্র বা ব্ল্যাক আর্টস নাকি প্র্যাকটিস করত সে। এমন এক দুর্বৃত্তের সাথে তার নাম জড়িয়ে যাওয়ায় তাকে সমন পাঠায় চার্চ। বলা বাহুল্য, ফ্রিজ সমস্ত অপরাধ অস্বীকার করেন এবং এটাও বলেন যে তদন্তে যদি প্রমাণিত হয় তার ভাড়াটিয়া অলৌকিক সাধনার সাথে যুক্ত, তবে তার বিরুদ্ধে তিনি নিজেই ব্যবস্থা নেবেন। কাগজে আরও কিছু তথ্য ছিল বটে, কিন্তু সেসব পড়ে দেখার আগেই আমার জন্য চার্চের নির্ধারিত সময় শেষ হয়ে যায়। পরের চিঠিটা হাতে তুলেও নামিয়ে রাখি। চার্চ থেকে বেরিয়ে শহরের এদিক ওদিক ঘোরাফেরা করে আমি আবার গোল্ডেন লায়নে ফিরে আসি। কিছুক্ষণ পেসেন্স খেলে সিঁড়ি দিয়ে উঠতে উঠতেই মাথায় আসে হাবিজাবি কথার ফাঁকে 13 নম্বর ঘরের কথাটা বাড়িওয়ালাকে জিজ্ঞেস করতেই ভুলে গেছি। উপরে উঠে 13 নম্বর ঘরটা আবার চোখে পড়ে। তার সামনে কয়েক মুহূর্ত থমকে দাঁড়াই আমি। ভেতর থেকে কাল রাতের সেই শব্দগুলো ভেসে আসছে, সেই সাথে খুব মিহি চাপা স্বরে ফিস ফিস করছে কেউ। শব্দগুলো শুনতে শুনতেই কেমন যেন অস্বস্তি শুরু হয়। সেগুলো মাথা থেকে সরিয়ে নিজের ঘরে ঢুকতেই কাল রাতের সেই ভাবনাটা আবার আমার মাথার ভেতর ফেরত আসে। প্রথমবারের তুলনায় এখন বেশ কিছুটা ছোট হয়ে গেছে ঘরটা। তবে কি আমারই মনের ভুল? প্রথমবারই কি তবে ভুল দেখেছিলাম? ঘরটা বড় ছিল বলেই তো পছন্দ হয়েছিল। ভাবলাম ঘরটা চেঞ্জ করে অন্য একটা ঘরে চলে যাই। ঠিক এই সময়ে একটা রুমাল দরকার পড়ে আমার। রুমাল একটা ছিল আমার সুটকেসের মধ্যে। সুটকেসটা রেখেছিলাম ঘরের একদিকে দেয়ালের সামনে রাখা টুলের উপর। সেদিকে তাকিয়ে আমি হতাশ হলাম। জায়গাটা খালি। টুল কিংবা সুটকেসের কোনো চিহ্ন নেই সেখানে। বুঝলাম
চাকর বাকরদের মধ্যে কেউ হয়তো সুটকেস খুলে সেটার জিনিসপত্র ওয়ার্ড্রোবের মধ্যে তুলে রেখেছে। এগিয়ে গিয়ে ওয়ার্ড্রোব খুলে অবাক হয়ে গেলাম, সেখানেও কিছু নেই। মাথাটা গরম হয়ে উঠল। কেউ চুরি করলো সুটকেসটা? কিন্তু ডেনমার্কের লোকজন চুরি করে বলে তো শুনিনি। তাহলে কোথাও একটা গন্ডগোল নিশ্চয়ই রয়েছে। তবে সেই মুহূর্তে আর এই নিয়ে হইচই করতে ইচ্ছা করলো না আমার। দেয়ালের দিক থেকে সরে জানালার দিকে গিয়ে দাঁড়ালাম। বাইরে তাকিয়ে দেখলাম রাস্তার ঠিক উল্টো দিকে একটা লম্বা বাড়ি দেখা যাচ্ছে। মৃত দেয়াল নিয়ে দাঁড়িয়ে আছে সেটা। রাস্তায় কোনো লোক নেই, নির্জন অন্ধকার রাত। বাইরে প্রায় কিছুই দেখা যায় না। ঘরে আমার ঠিক পেছনেই আলো জ্বলছিল। তার ঠিক পাশেই 11 নম্বর ঘরের লোকটার ছায়া দেখা যাচ্ছে। লোকটি ঘরের একদিক থেকে আরেক দিকে কয়েকবার যাতায়াত করলো। পাশে তাকাতেই চোখে পড়ল 13 নম্বর থেকেও কারো ছায়া পড়েছে দেওয়ালে। জানি না কেন যেন একটা আগ্রহ জন্মালো আমার মতোই জানালায় দাঁড়িয়ে রাস্তার দিকে চেয়ে আছে লোকটা। দেখে মনে হচ্ছে লম্বা, তবে পুরুষ না মহিলা সেটা বুঝতে পারলাম না। ছায়া দেখে মনে হচ্ছে প্লাস্টিক টাইপের কিছু দিয়ে মাথা ঢেকে রেখেছে মানুষটা। ঘরে যে আলো জ্বলছে সেটা লাল। মাথাটা জানালা থেকে বেশ কিছুটা বাইরে বের করে ডান দিকে তাকিয়ে দেখার চেষ্টা করলাম। 13 নম্বর ঘরের জানালায় কাউকে চোখে পড়ে কিনা, কিন্তু দেয়ালে সাদা রঙের পর্দা জাতীয় কিছু থাকার জন্য কিছুই দেখা গেল না। ঠিক এই সময় রাস্তার উপর বেশ কিছুটা দূরে একটা পায়ের শব্দ শোনা গেল, আর সঙ্গে সঙ্গে আমার ডান দিকে দেয়ালের উপরে লাল আলোটা হুট করে নিভে গেল। সেই সঙ্গে ছায়াটাও যেন মুহূর্তেই সরে গেল। এতক্ষণ যেখানে লাল আলোটা এসে পড়েছিল, দেয়ালের সেই জায়গা ঢেকে গেল অন্ধকারে। আরো বেশ কিছুক্ষণ সিগারেট খেয়ে আমি ছুটে চলে গেলাম। পরদিন সকালে ঘুম ভেঙে দেখলাম একটা চাকর গরম পানি দিতে এসেছে। কোনো রকম ঘুম জড়ানো গলায় তাকে বললাম, আমার সুটকেসটা কে সরাতে বলেছে তোমাদের? দিয়ে যাও এটা। আমাকে অবাক করে দিয়ে লোকটা একটু হাসলো। তারপর গরম জল টেবিলে রেখে কোনো কথা না বলে সিঁড়ি দিয়ে চলে গেল। হঠাৎ দেয়ালের দিকে তাকাতেই আমি অবাক হয়ে গেলাম। টুলের উপর রাখা আছে সুটকেসটা, ঠিক যেমনভাবে রেখে গিয়েছিলাম সেইভাবেই। আরও একটা ব্যাপার মনে হলো আমার। কাল রাতে ঘরটাকে ছোট মনে হয়েছিল বটে, এখন কিন্তু আবার আগের মতোই লাগছে। আমারই মনে হচ্ছে ভুল হয়েছে বারবার। একটা সন্দেহ শুরু হলো মনের ভিতর। নিচ থেকে খাবারের জন্য ডাক আসতেই আমি জামা কাপড় পরে ঘর থেকে বেরিয়ে পড়লাম। যাওয়ার সময় খেয়াল করলাম 13 নম্বর ঘরের বাসিন্দা এখনো ঘরের ভেতরেই আছে। ঘরের ঠিক বাইরেই একজোড়া জুতো খোলা রাখা আছে। পুরুষ মানুষের বুট, অর্থাৎ 13 নম্বর ঘরের বাসিন্দা একজন পুরুষ। মাথা ঘুরিয়ে নিয়ে হাঁটতে যাচ্ছিলাম, খেয়াল করলাম যে ঘরের সামনে জুতো খোলা আছে সেটা 13 নম্বর নয়, 14 নম্বর ঘর। তাহলে কি 13 নম্বর ঘর পেরিয়ে এসেছি? পিছিয়ে এসে উপরে তাকালাম। ঘরের নম্বর 12, 14 আর 12 নম্বর ঘরের মধ্যে কোনো 13 নম্বর ঘর নেই। অবিশ্বাস্য। যতদূর সামনে পড়েছে কাল রাতে এক ফোঁটা মদও খাইনি, তাও চোখ এমন বিশ্বাসঘাতকতা করলো। ব্যাপারটা মাথায় নিয়েই সেদিনের মতো কাজে বেরিয়ে পড়লাম। তবে কাজে তেমন সুবিধা হলো না। বিশপ ফ্রিজ বা তার ভাড়াটিয়া সম্পর্কে একটা মাত্র চিঠি আমার হাতে এলো, এবং সেই চিঠিতেও তেমন স্পষ্ট করে কিছু লেখা নেই। শুধু এটা বোঝা যায় ভাড়াটিয়া সম্পর্কে কোনো অভিযোগ এখনো প্রমাণিত হয়নি।
উপযুক্ত প্রমাণের অভাবে তাকে ছেড়ে দেওয়া হয়। তারপর বিশপ ও তার ভাড়াটিয়া কি হয় সেই সম্পর্কে আর কোনো চিঠিপত্র নেই। বিশপের সেই বিতর্কিত বাড়িটা ঠিক কোন জায়গায় ছিল চার্চের লোকজনকে জিজ্ঞেস করায় তারা মাথা নেড়ে জানায় তার সঠিক লোকেশন এই শহরে প্রায় কেউই জানে না। সেদিন হোটেলে ফিরে আমি আর বাইরে গেলাম না। চোখ পড়ল বাড়িওয়ালা একতলা ডাইনিং হলে বসে রাতের খাওয়া সেরে নিচ্ছেন। পাশের চেয়ারটায় গিয়ে বসে পড়লাম। কিছুক্ষণ এলোমেলো গল্প গুজবের পর মূল প্রসঙ্গে এসে পড়লাম। আচ্ছা, আপনাদের এখানে বা বেশিরভাগ হোটেলে 13 নম্বর ঘর নেই কেন বলুন তো? এমনকি এই হোটেলেও কোনো কুসংস্কার নাকি? মনে হলো আমার প্রশ্ন শুনে অবাক হয়েছে বাড়িওয়ালা। খেতে খেতে বললেন, আপনার মতো আমারও বেশ কয়েকবার মনে হয়েছে ব্যাপারটা। সত্যি কথা বলতে এসব কুসংস্কার আমি বিশ্বাস করি না। আমি এখনকার স্কুলে পড়ে মানুষ হয়েছি। আমাদের যিনি হেডমাস্টার ছিলেন তিনি এসব ব্যাপার একদম সহ্য করতেন না। কত লোক মারা গেছেন তা বেশ কয়েক বছর হয়ে গেল। বুঝলাম প্রসঙ্গটা পাল্টাতে চাইছেন তিনি। বললাম, তার মানে আপনি বলছেন 13 নম্বর ঘর নিয়ে আপনার নিজের কোনো আপত্তি নেই? আমার প্রশ্নটা কোনো সরাসরি উত্তর দিলেন না ভদ্রলোক। একটু ফেনিয়ে ফেনিয়ে বলতে লাগলেন, তাই এই হোটেলের দায়িত্ব আমি পেয়েছিলাম আমার বাবার কাছ থেকে। হোটেলটা কার থেকে কিনেছিলেন জানি না। 1876 সালে তার মৃত্যুর পর এই হোটেলের দায়িত্ব আমি পাই। তো সেই সময় এখানে 13 নম্বর ছিল? আরে না না, সেই কথা বলতেই চাচ্ছি না। বুঝতেই পারছেন, এখানকার বেশিরভাগ ভাড়াটিয়া দূর দেশ থেকে ঘুরতে আসেন। আর তবে একটা ব্যাপার নিয়ে সকালে একমত, 13 নম্বর ঘরে শোয়ার থেকে রাস্তায় শুয়ে রাত কাটানো ভালো। তাদের মতামত 13 নম্বর নাকি অপয়া। তর্ক করতে গেলে নানান রকমের গল্প শোনাতো তারা। বিচিত্র সব গল্প বলতো। 13 নম্বর ঘরে রাত কাটালে নাকি মানুষ আর আগের মতো থাকে না। আহ, এখন তাহলে আপনাদের 13 নম্বর ঘরে কে থাকে? কি বলছেন মশাই? অবাক হয়ে আমার দিকে তাকান বাড়িও। এই হোটেলে কোনো 13 নম্বর ঘর নেই। আমি তো ভাবলাম আপনি আগেই লক্ষ্য করেছেন, কারণ সেটা যদি থাকতো তাহলে সেটা তো আপনার ঘরের পাশেই থাকতো, তাই না? তা ঠিক, তবে কাল রাতে আমি দেখলাম আমার ঘরের ঠিক পাশেই একটা ঘরের উপর 13 নম্বর লেখা আছে। এমনকি পরশুদিন রাতেও। বাড়িওয়ালা মাথা নেড়ে অন্য প্রসঙ্গে চলে গেলেন। আমিও এই নিয়ে আর কথা বাড়ালাম না। মনটা কিন্তু সারাদিন খিচড়েই রইল। ব্যাপারটাকে শুধুমাত্র ভুল দেখা হলে এড়িয়ে দেওয়া যায় না। পরপর দুদিন একটা আস্ত ঘর চোখের ভুল দেখলাম, এ হতে পারে না। সেদিন রাতে বাড়িওয়ালাকে আমার বাড়িতে দাওয়াত করলাম। তিনি রাজিও হয়ে গেলেন। রাত ঠিক 10টার সময় তার আসার কথা। তার আগে কিছু চিঠিপত্র লেখা বাকি ছিল, সেগুলো লিখতে লিখতে হাত কেঁপে গেল। বুঝলাম 13 নম্বর ঘরের ব্যাপারটা আমার নার্ভগুলোকে অস্থির করে তুলেছে বারবার। সন্ধ্যে থেকে আবার স্বাভাবিক থেকে ছোট লাগছে ঘরটাকে। আমার প্রতিবেশীদের দিক থেকে তেমন একটা আওয়াজ আসছে না। মাঝে মাঝে বুট পরা পায়ে হেঁটে যাওয়ার শব্দ, মানুষের গুনগুন রাস্তা দুটো দিয়ে ঘোড়ার গাড়ি ছুটে যাচ্ছে ভেজা কবলস্টোনের উপর দিয়ে। চিঠি লেখা শেষ করে জানালার কাছে এসে বসে পড়লাম। চোখ রাখলাম উল্টো দিকে বাড়ির দেওয়ালে। যতদূর মনে আছে 14 নম্বর ঘরের বাসিন্দা উকিল জেনসন। সিরিয়াস টাইপের মানুষ, খুব একটা কথাবার্তা বলেন না। সারাক্ষণ এক গোছা কাগজপত্র নিয়ে কি যেন খুঁটিয়ে খুঁটিয়ে দেখেন। এই রকম একটা মানুষ হঠাৎ এমন ছটফট করতে শুরু করবে কেন? কথা মনে হলো এখন সেটাই দেখতে পাচ্ছি।
বারবার জানালার সামনে থেকে তার ছায়া একদিক থেকে আরেক দিকে যাওয়া আসা করছে। পা দিয়ে কোনো কিছুকে যেন লাথি মারার চেষ্টা করছেন, অথচ পাশের ঘর থেকে কোনো আওয়াজ আসছে না। ভদ্রলোক আচমকা খেপে গেলেন নাকি? পিছন থেকে ভেসে আসা একটা শব্দে চমকে উঠলাম। শুনছেন? বাড়িওয়ালার গলা ভেসে আসছে সেই সঙ্গে। শুনছেন? দরজা খুলেই তার চোখ মুখের অবস্থা দেখেই আমি একটু খটকা লাগলো। কিছু একটা কারণে যেন আতঙ্কে ভুগছেন ভদ্রলোক। আমি আর কিছু জিজ্ঞেস করলাম না তাকে। আমার সামনের চেয়ারে বসে খোঁজ গল্প শুরু করলেন তিনি। কথায় কথায় 13 নম্বর ঘরের প্রসঙ্গ এসে পড়ল এবং সেই প্রসঙ্গে কথা আরও এগোতে জানি না পাশের ঘর থেকে গান গাওয়ার শব্দ ভেসে আসতো। 14 নম্বর ঘরে যে কেউ শুধু গান গাইছে তা নয়, মনে হচ্ছে অত্যাধিক মদ্যপানের ফলে কেউ মাতাল হয়ে উন্মাদের মতো নৃত্য করছে। অচেনা কোনো গান গেয়ে চলেছে একটানা, গাইতে গাইতে হাসছে। ফিনফিনি গলার স্বর, ঠিক যেন ঠান্ডা ঝড়ের হাওয়া বয়ে চলেছে সরুর চিমনির মধ্য দিয়ে। একবারের জন্য আমার মনে হলো উকিল ভদ্রলোক হয়তো সত্যিই পাগল হয়ে গেছেন। বাড়িওয়ালার দিকে ফিরে দেখলাম তিনিও থমথমে মুখে আমার দিকে তাকিয়ে আছেন। এই কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, এই ব্যাপারটা আমি আগেও শুনেছি, তবে বিড়ালের কান্না ভেবে তেমন গুরুত্ব দেয়নি। ভদ্রলোক কি পাগল হয়ে গেলেন? তাই ভাবি ওনার মতো ধীরস্থির জ্ঞানী মনের মানুষ রাতারাতি উন্মাদ হয়ে যাবে কেন মাথায় ঢুকছে না। ঠিক সেই সময় দরজার দিক থেকে আবার টোকার শব্দ শোনা গেল। আমি তাড়াতাড়ি করে উঠে দরজা খুলে দেখলাম উকিল জেনসেন দাঁড়িয়ে আছে। মুখ দেখে মনে হলো কোনো কারণে যথেষ্ট রেগে আছেন তিনি। আপনারা কি শুরু করেছেন বলুন তো? রাত্রিবেলা নিরিবিলিতে একটু কাজ করার কোনো উপায় নেই? কথাটা বলতে গিয়েও তিনি থমকে গেলেন। হয়তো বুঝলেন যে তার কাজ বিঘ্ন হওয়ার জন্য এ ঘরের কোনো মানুষের মধ্যে কেউ দায়ী নয়। কিছুক্ষণ সেইভাবে দাঁড়িয়ে থেকে আগের চেয়ে কয়েকবার তার গলা নামিয়ে তিনি বললেন, এসবের অর্থ কি? আওয়াজটা পাশের ঘর থেকে আসছে সন্দেহ নেই। আচ্ছা, চেন্নিতে বিড়াল জাতীয় কিছু আটকে যায়নি তো? অসম্ভব। জেনসেন চিৎকার করে উঠলেন। আমার ঘরে কোনো চিমনি নেই, উল্টো আমার তো মনে হচ্ছে আওয়াজটা এই ঘর থেকেই আসছে। আচ্ছা, আমার আর আপনাদের ঘরের মাঝে অন্য কোনো দরজা চোখে পড়েছে আপনার? না, অন্তত আজ সকালে তো নয়। আর আজ রাতে? কি জানি, ঠিক মনে পড়ছে না। ঠিক এই সময়ে পাশের ঘরের সেই ভুতুরে গানের শব্দ থেমে গেল। মনে হলো একটা ব্যঙ্গাত্মক হাসি হাসছে সেই অদৃশ্যকায়। আমাদের তিনজনের শরীরেই শিহরণ খেলে গেল। পর মুহূর্তেই নিস্তব্ধতায় সে গ্রাস করলো গোটা ঘরটাকে। কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। নীরবতা ভেঙে বলে উঠলেন বাড়িওয়ালা, আপনার তো আমাদের থেকে বেশি জানা উচিত। আমি আমি আপনাদের থেকে বেশি কিছুই জানি না। কিন্তু কিছু তো একটা করা দরকার। আচ্ছা, আমরা তিনজন মিলে খুঁজে যদি কিছু একটা বের করতে পারি। আসুন আসুন আমার সঙ্গে। আমাদের হাতে অস্ত্র বলতে শুধু একটা লাঠি আর একটা ছাতা। সেই সব সম্বল করেই আমরা প্যাসেজে বেরিয়ে এলাম। বাইরেটা নিস্তব্ধ হয়ে আছে। পাশের ঘরের দরজার তালা দিয়ে মৃদু একটা আলো আসছে। দরজার হ্যান্ডেল ধরে একটু চাপ দিতেই ক্যাচ করে একটু শব্দ হলো। দরজাটা আগের মতোই পাথর হয়ে দাঁড়িয়ে রইল। হ্যাঁ, এইটাই 13 নম্বর ঘর। দরজার উপর হাত রাখলেন জেনসন। হ্যাঁ, ডান দিকেরটা আমার আর বাঁ দিকেরটা আপনার। বাড়িওয়ালার দিকে তাকিয়ে বললাম, আপনি দরজা ভাঙতে পারে এমন কাউকে নিয়ে আসুন। খুশি মনে তিনি সিঁড়ির দিকে পা বাড়ালেন। আমরা দুজন মিলে কয়েকবার ধাক্কা দিলাম দরজার উপরে। হালকা শব্দ করে খুলে গেল দরজাটা। ঘন অন্ধকারে ঢেকে আছে ঘরটার ভিতরটা। মনে হলো কোথাও থেকে
একটানা পানি পড়ার শব্দ আসছে। আপনি বাইরে দাঁড়ান, আমি ভেতরে ঢুকছি। কথাটা বলে আমি এগিয়ে গেলাম সামনে, আর ঠিক সেই সময় ঘন অন্ধকারের ভেতর থেকে কালো বরফের মতো ঠান্ডা হাত বেরিয়ে হয়ে চেপে ধরলো আমার হাত পা, আমাদের নিয়ে যাওয়ার চেষ্টা করলো গভীর অন্ধকারের ভেতর। আমি চিৎকার করে উঠলাম, আর সাথে সাথে অন্য হাত পা টেনে মাটিতে টেনে ফেললো জেনসন। আমার সেখানে এসে পড়তেই 13 নম্বর ঘরের দরজা বন্ধ হয়ে গেল। ওপাশ থেকে একটা অমানসিক হাসির শব্দ ভেসে উঠল। জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলাম আমি। শেষমেশ নিচ থেকে শক্ত সমর্থ একটা লোককে নিয়ে উঠে এসলেন বাড়িওয়ালা। লোকটার একটা হাতে কোদাল জাতীয় অস্ত্র। দৌড়ে এসে 13 নম্বর ঘরের বন্ধ দরজায় কোদাল চালাতে লাগলো লোকটা। আমি আতঙ্কে চিৎকার করে উঠলাম, না, দরজা খুলবেন না, ঘরের ভিতরে আছে সে। আমার কথা শেষ হবার আগেই কোদালের কয়েকটা কোপ পড়েছে দরজার উপরে। আমরা চারজনে অবাক বিস্ময়ে তাকিয়ে দেখলাম 13 নম্বর ঘরের দরজাটা এতক্ষণ যেখানে ছিল এখন সেখানে খালি দেয়াল। দেয়ালের উপর গিয়ে পড়েছে কোদালের কোপ। দরজাটা আর নেই। হতবাক হয়ে কথাটা বলে কোদালটা সরিয়ে নিলেন বাড়িওয়ালা। সেদিন রাতটা 17 নম্বর ঘরে কাটিয়ে দেই আমি আর জেনসন। বেশ বেলার দিকে চোখ খুলল আমাদের। ঘুম ভাঙে কাঠে পাটাতন সরানোর শব্দে। কোনো রকম চোখ মুখ ধুয়ে আমরা ছুটে যাই 12 নম্বর ঘরের সামনে। বাড়িওয়ালাকে চোখে পড়ে সেখানে। কাল রাতে সেই লোকটার সামনে আরও দুজন মিলে 12 আর 14 নম্বর ঘরের মাঝে মেঝের উপর পাটাতন সরিয়ে ফেলেছে। মেঝের নিচে কিছুটা ফাঁকা অংশে আলো গিয়ে পড়েছে। আমরা দুজনেই জায়গাটা দেখার চেষ্টা করলাম। আপনারা হয়তো ভাবছেন মেঝের নিচে সেই ফাঁকা জায়গাটায় বিষবের সেই কঙ্কাল জাতীয় কিছু দেখতে পেয়েছিলাম আমরা, কিন্তু না, কোনো মানুষের কঙ্কাল ছিল না সেখানে। 13 নম্বর ঘরের সামনের মেঝেতে তলায় রাখা ছিল একটা ছোট্ট তামার বাক্স। সেই বাক্স খুলতে তার ভেতর থেকেই বেরিয়ে আসে ভাঁজ করা হলদে এক কাগজ। মোট 20টা লাইন লেখা ছিল সেই কাগজে। তবে ভাষাটা চিনতে পারিনি আমরা। ভাষাতত্ত্ব নিয়ে জনসনের কিছু পড়াশোনা ছিল। তার মতে প্রাচীন ব্যারিশ ভাষায় কিছু লেখা ছিল কাগজটায়, সম্ভবত কিছু একটা নির্দেশ কিংবা একটা মন্ত্র। কিন্তু কয়েকশো বছর আগের সেই ভাষা হারিয়ে গেল বলেও সেই কাগজের অর্থ আজও উদ্ধার করা হয়নি। সাথে 13 নম্বর ঘরের রহস্য আজও রহস্যই থেকে যায়। 13 নম্বর ঘর আর সেই কাগজের কী সম্পর্ক, আর 13 নম্বর ঘরের গায়েব হওয়া এবং প্রদর্শন হওয়ারও বা কী সম্পর্ক? চেষ্টা করা যেতে পারে যদি আপনি বা আমি আবার সেখানে যাওয়ার সাহস করি। কি যাবেন তো নাকি? ভেবে চিনতে নিয়েন। শুনছিলেন এমার্জেন্সির কাহিনী অবলম্বনে রুম নাম্বার 13। এরকম আরও গল্প নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এখন থেকে আশা করছি নিয়মিত আপনাদের জন্য গল্প তৈরি থাকবে আমাদের চ্যানেলে। ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি। আসসালামু আলাইকুম।